প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি উপস্থিত হয়েছি আজকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের একটি চতুর্থ বর্ষের কোর্স সাবজেক্ট, সেই সাবজেক্টের 7 নম্বর লেকচার নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রোল অফ গভর্নমেন্ট। তোমাদের দেখবে যে একটা কন্টেন্ট রয়েছে সেটি, এবং সেটির একটি অংশ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবারে তাহলে চলো যে আমরা আজকের এখানে কি কি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। এবং আমরা যদি সেই আলোচনায় যাই তাহলে শুরুতেই দেখবো যে আসলে ডেফিনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, অর্থাৎ এখানে যে আমাদের যে ডিসপিউট গুলো হয়, অর্থাৎ আমরা যদি বলি যে এখানে যে শিল্প বিরোধ গুলো সংগঠিত হয় সেই শিল্প বিরোধের আসলে সংজ্ঞাটা। যদি আমরা এটি বুঝি, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে শিল্প বিরোধ অর্থাৎ an industrial dispute is defined as a conflict or a difference in opinion, এখানে মতামতের ভিন্নতা দেখা যায় between management and the workers regarding employment. It is a disagreement between an employer and employees representative, for example trade union. The issue of disagreement is usually pay or other working conditions. শিল্প বিরোধের বিষয়টা এরকম যে আসলে শিল্পক্ষেত্রে যে অভ্যন্তরীণ এবং যে বাহ্যিক কোনো একটা কারণে যদি এখানে দুটা পক্ষের মধ্যে মতনৈক্যের সৃষ্টি হয় বা অনৈক্যের সৃষ্টি হয়, তখনই কিন্তু এই শিল্প বিরোধটি লক্ষ্য করা যায়। এবং সেই শিল্প বিরোধের কিন্তু এখানে মূলত অর্থনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু নিয়েই কিন্তু মূলত এই শিল্প বিরোধের কিন্তু উদ্ভব হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং শিল্প বিরোধের যে পূর্ব শর্ত বা উত্থাপিত হয় সম্পূর্ণ জিনিস আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। শুরুতেই দেখবো ডেফিনিশন অফ লগ আউট এন্ড স্ট্রাইক। আসলে এই যে শিল্প বিরোধ, সেই শিল্প বিরোধের আমরা যে জিনিসগুলো দেখতে পাই অর্থাৎ বিভিন্ন ধরনের রূপ দেখতে পাই, সেই রূপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লগ আউট এবং স্ট্রাইক। তো এ লগ আউট ইজ ওয়ার্ক স্টপ ইজ কর্ম যে বিরতি সেটি অর্ডেনিয়াল অফ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটেড বাই দ্য ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন ম্যানেজমেন্ট কর্তৃক সেটিকে বন্ধ করে দেওয়া হবে তখন সেটি হচ্ছে লগ আউট অফ এ কান্ট্রি ডিউরিং এ লেবার ডিসপিউট। যখন শিল্প বিরোধ দেখা দিবে তখন যখন এই প্রোডাকশন হোক বা সেই সকল কার্যক্রম যখন ম্যানেজমেন্ট কর্তৃক বন্ধ করে দেওয়া হবে তখন সেটিকে আমরা বলবো সেটা হলো লগ আউট। আর যখন সেটি দেখো, in contrast to the strike in which employees refuse to work, a logout is স্পষ্টত initiated by the employers or industry তোমার হচ্ছে যে owners। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাইকটা কোনটা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাইক হচ্ছে যেটা এমপ্লয়ীদের দ্বারা ঘটবে, হুইচ এমপ্লয়িজ, যে এমপ্লয়ারদের দ্বারা ঘটবে তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে স্ট্রাইক, যেটা কিন্তু ঘটবে। তো যাই হোক, আমরা এটা বিশদভাবে আরো বেশি আলোচনা করবো একটার পর একটি সেই জিনিসগুলো। দেখো যে ডিফারেন্ট ফর্মস অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস আমরা দেখতে পাচ্ছি কি কি হইতে পারে। একটা হতে পারে ধর্মঘট। আমরা এখানে 1969 সালের একটি যে শিল্প সম্পর্ক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের আমরা যদি 2-25 নাম্বার ধারা দেখি তাহলে সেখানে দেখতে পাই যে ধর্মঘট বলতে কোনো প্রতিষ্ঠান যখন কোনো প্রতিষ্ঠানে চাকরিরত যে একদল শ্রমিক থাকবে বা একদল সংক্ষুব্ধ ব্যক্তি থাকবে, সে একদল সংক্ষুব্ধ ব্যক্তি বা একদল লোক কর্তৃক যখন সংঘবদ্ধভাবে কাজগুলোকে বন্ধ করে দেওয়া হবে তখন কিংবা কাজ করতে সংঘবদ্ধভাবে অস্বীকার করা অথবা কাজ করার উদ্দেশ্যে চাকুরিতে নিযুক্ত লোকদের কিছু অংশ কর্তৃক যখন সাধারণ মতৈক্যের ভিত্তিতে কাজ থেকে বিরত থাকবে তখন সেটি হচ্ছে স্ট্রাইক। আর লগ আউটের কথা যদি আমরা বলি বা যেটা আমরা কারখানা বন্ধের কথা বলছি, যেটা 2 নম্বরে রয়েছে, সেটি হচ্ছে এই 1969 সালের যে IRO আমরা যেটা বললাম যে তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্ডিন্যান্স এর 2-16 ধারায় বলা হয় যে মালিক পক্ষ কর্তৃক কোনো কর্মকাল যদি বন্ধ করা অথবা উক্ত যদি কর্মস্থলের কোনো একটা অংশ বা বিশেষ করে যদি বন্ধ করে দেওয়া হয় বা সামগ্রিক বা আংশিকভাবে যদি সাময়িক কাজ বন্ধ রাখা হয় বা কাজ করতে যদি অস্বীকৃতি জানানো হয় তাহলে সেটিকে বলা হচ্ছে লগ আউট বা তালাবদ্ধ।
লক আউট বা তালাবদ্ধ। এরপরে দেখো সিট ডাউন স্ট্রাইকের কথা বলা হচ্ছে, যেগুলো সিট ডাউন স্ট্রাইক করা হয় অনেক সময়, অর্থাৎ এই ধরনের ধর্মঘটের মাধ্যমে কিন্তু শ্রমিক কর্মচারীগণ কারখানায় বা অফিসে গমন এবং অফিস সময় সূচি অনুযায়ী কিন্তু অবস্থান করেন, কিন্তু কোনো ধরনের কার্য সম্পাদন করেন না, এরকম জিনিসটাকে বলা হয়। ধীরে চলার কথা বলা হচ্ছে যে শ্রমিকেরা কর্মস্থলে হাসে বটে, কাজ করে বটে, কিন্তু তারা স্বাভাবিক কাজকর্ম করে না, তারা কিন্তু মন্থর গতিতে কাজ করে, যেটাকে বলা হচ্ছে ধীরে চলা। এবারে দেখো কাজে বাধা প্রদানের কথা বলা হচ্ছে, অর্থাৎ একদল শ্রমিক কিন্তু সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং সেক্ষেত্রে ধর্মঘটের পক্ষে কিন্তু প্রচার অভিযান চালায়, এমনকি ধর্মঘট বিরোধীদের যে কার্যকলাপ সেই কার্যকলাপে বাধা দানের চেষ্টা করে এবং এর প্রয়াসকে কিন্তু সাধারণত পিকেটিং বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, আবার দেখো আরেকটা জিনিস ঘেরাও বলি আমরা, ঘেরাও কর্মসূচি, অর্থাৎ কর্মচারীরা কিন্তু তাদের দাবি দাবা আদায়ের জন্য অনেক সময় মালিক পক্ষ বা তাদের ব্যবস্থাপনা যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ করে রাখে, এবং যে পর্যন্ত তাদের দাবি মানা না হয় সে পর্যন্ত তারা দেখবা যে অনেক সময় আমরণ অনশন করে কিংবা সমঝোতার না আসা পর্যন্ত তারা কিন্তু অবরোধ করে রাখে। আর সাধারণ যে হরতাল, দেখো জেনারেল স্ট্রাইক ও হরতালের কথা বলা হচ্ছে, এখানে অনেক সময় কিন্তু দেখা যায় যে যে শ্রমিক সংঘ থাকবে তারা ওদের দাবিতে কিন্তু বিভিন্ন সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হওয়ার পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত এবং সর্বশেষ যে ব্যবস্থা সেটি হিসেবে সারা দেশব্যাপী কিন্তু তারা একটা হরতালের ডাক দেয় এবং এটা হরতাল। এবারে দেখো টোকেন স্ট্রাইক বলা হচ্ছে, অর্থাৎ পূর্ব কার্যবিরতিতে যাওয়ার পূর্বে তাদের যে তাদের ক্ষোভ প্রকাশ করবে শ্রমিকরা অত্যন্ত স্বল্প সময়, অর্থাৎ কয়েক ঘন্টা বা একদিনের জন্য কিন্তু ধর্মঘট পালন করে থাকে, এটিকে কিন্তু টোকেন ধর্মঘট বলা হয়। আবার দেখো সিম্প্যাথেটিক স্ট্রাইক বলা হচ্ছে, সহানুভূতিমূলক, অর্থাৎ শ্রমিকরা মানে অনেক সময় অন্য কোনো প্রতিষ্ঠানের ধর্মঘটদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য এরকম ধর্মঘট করে থাকে। সেক্ষেত্রে এইগুলো হচ্ছে আমাদের শিল্প বিরোধের যে বিভিন্ন কৌশল বলা যেতে পারে বা বিভিন্ন রূপ বলা যেতে পারে, সেই জিনিসগুলো আমরা প্রিয় শিক্ষার্থী এর পরের যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস ইন ইন্ডাস্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে শিল্প বিরোধের কারণ কোথায়। দেখো লেবার এক্সপ্লয়টেশন, এখানে বলছি আমরা যে শ্রম শোষণ। অনেক সময় এই যে ধনতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এই যে সমাজ ব্যবস্থায় নিয়োগকর্তারা কিন্তু হলেন উৎপাদনের উপকরণের মানে মালিক, তারা কিন্তু শ্রমিক নয়। এজন্য কিন্তু এই যে অধিকাংশ যে রাষ্ট্র বা রাষ্ট্রের যে আইন, সেই আইনগুলো কিন্তু মালিক শ্রেণীর যে স্বার্থ রক্ষার্থেই করা হয়। হ্যাঁ, সেজন্য কিন্তু দেখা যায় যে শ্রম শোষণের একটা সম্ভাবনা থেকে যায় এবং সেটার জন্যই কিন্তু বিভিন্ন কারণে এই তোমার হচ্ছে যে বিপ্লবটা ঘটে। তারপরে দেখো অর্থনৈতিক কারণ অনেক সময় উচ্চতর মজুরি এবং ভাতা প্রদানের দাবি, বোনাস, তারপরে যে শিল্পের যে মুনাফা হবে সেটির কারণে হতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের যদি বলি অতিরিক্ত কাজের জন্য যে অতিরিক্ত দাবি দফা বা ভাতা দাবি করা হয় অনেক সময়, বা মহার্ঘ ভাতা, বার্ষিক বৃদ্ধি, বীমা, আনুতোষিক, পেনশন, ঋণ, এই বিভিন্ন কারণে যে আর্থিক যে সুবিধা, সেই সুবিধাগুলো না মানার কারণে কিন্তু অনেক সময় বিরোধ চলে থাকে। আবার আমরা যদি সোশ্যাল কজের দিকে তাকাই, সোশ্যাল কজ এখানে যে কার্য পরিবেশ, সে কার্য পরিবেশের উন্নয়ন দাবি করে হয়, তারপরে কাজের সময় কমানোর জন্য হয়, ভ্রমণ এবং চিকিৎসা যে সুবিধা সেটির জন্য হতে পারে, কল্যাণমূলক যে সুবিধা দাবি সেটার জন্য হতে পারে, চাকরি এবং কাজের যে নিরাপত্তা দাবি সেটার জন্য হতে পারে। হ্যাঁ, আবার ছুটির যে বিধান, আমরা যদি বলি নৈমিত্তিক ছুটি কতদিন হবে, বর্ধিত ছুটি কতদিন হবে, অসুস্থতাজনিত ছুটি কতদিন হবে, এরকম কিছু। আবার বাধ্যতামূলক যে ছুটি সেটির কি অবস্থা, বা আঞ্চলিকতা, বা অঞ্চল বিশেষে সেক্ষেত্রে সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের জন্য এই জিনিস অর্থাৎ এই যে ডিসপুটটা কিন্তু হতে পারে। আমরা এবারে দেখব যে আমাদের যে ম্যানেজেরিয়াল কস্ট, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ, সেইগুলো থেকে আমরা বুঝতে পারি যে শ্রমিক সংঘের স্বীকৃতি দাবি, অর্থাৎ অনেক সময় মালিক মানে কারখানার যে মালিক বা ব্যবস্থাপনার যে শ্রমিক, সেই শ্রমিকদের কিন্তু শ্রমিক সংঘ গঠন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আর ফলশ্রুতিতে কিন্তু এখানে একটা মানে শ্রমিকগণ কিন্তু একটা চাপের সম্মুখীন হয়, ফলশ্রুতিতে কিন্তু শিল্প বিরোধের উদ্ভব হয়। এবং আমরা দেখবো যে ব্যবস্থাপনায় যে শ্রমিক, সেই শ্রমিকদের কিন্তু প্রতিনিধিত্বের দাবি বা অস্থায়ী যে কর্মচারী থাকবে তাদের অনেক সময় স্থায়ী করার দাবি থাকে। কর্মচারীদের নীতিতে অনেক বৈষম্য থাকতে পারে, যেমন কর্মচারী সংগ্রহ করা বিভিন্ন জায়গা থেকে, নির্বাচন জায়গা থেকে, পদোন্নতি
বদলি, অবসর দান, বরখাস্ত ইত্যাদি বিষয়। এরপরে চাকরিচ্যুতি এবং ছাঁটাইয়ের প্রতিবাদ হিসেবে অনেক সময় হতে পারে। চুক্তি ভঙ্গ, অর্থাৎ অনেক সময় ব্যবস্থাপনা যদি অনেক সময় চুক্তি ভঙ্গ করে, সেক্ষেত্রেও শিল্প বিরোধ দেখা দিতে পারে। এরকম বিভিন্ন কারণে এই স্বেচ্ছাকৃত অনেক সময় ব্যবস্থাপনা কিন্তু অনেক ধরনের স্বেচ্ছাকৃত ত্রুটি করে থাকে। আবার অনেক সময় যে ভিজিটররা আসে তারা অনেক সময় সদস্যকরণ করে থাকে। এরকম বিভিন্ন কারণ। পলিটিক্যাল কজে যদি খেয়াল করি তাহলে দেখবো রাজনীতিবিদদের প্রভাব, সরকারি দলের প্রভাব, সরকারের যে বিরুদ্ধে অনেক সময় আন্দোলন হয়, সেক্ষেত্রে শিল্প বিরোধ দেখা যেতে পারে। মনস্তাত্ত্বিক চাপ থাকে কিছু, সাইকোলজিক্যাল কজ। অনেক সময় কর্মীরা হতাশ থাকে, তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়, একটানা অনেকক্ষণ কাজ করার ফলে তাদের দেখা গেল যেহেতু মানসিক অনেক সমস্যা দেখা দিতে পারে এবং তাদের আচরণের মধ্যে অনেক ত্রুটি দেখা দিতে পারে। এবারে পুঁজিবাদী যে ধারণা, সেই ধারণাটা ন্যায্য যে পাওনা তারা পাচ্ছে না কেন, তারা এত অল্প পাচ্ছে কেন, তারা আরো বেশি পেতে চায়, এরকম অনেক টেন্ডেন্সি থেকে কিন্তু শিল্প যে বিরোধ সেটি কিন্তু হতে পারে। আবার এক্সটার্নাল অনেক কজ রয়েছে, সেটি কেমন, যেমন দেখা যায় যে সহানুভূতিমূলক যে ধর্মঘট, অর্থাৎ অন্যান্য অন্যান্য যে প্রতিষ্ঠান তাদের ধর্মঘটের কারণে হয়তো আমার প্রতিষ্ঠানের কর্মীরা 2 ঘন্টার জন্য তাহলে সেক্ষেত্রে এই 2 ঘন্টার কিন্তু প্রোডাকশন হয়, এই যে শিল্প বিরোধ দেখা, অর্থাৎ ওখানে এটা হচ্ছে এই যে দেখা দেখি অনেক সময় তাদেরকে অনুসরণ করে তাদের কথা শুনে কিন্তু অনেক সময় শিল্প বিরোধ ঘটে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের কারণেও কিন্তু অনেক সময় শিল্প বিপ্লব ঘটে থাকে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবারে দেখাবো আসলে কিভাবে এই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট গুলো সমাধান করা যেতে পারে। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট গুলো সমাধানের চেষ্টা করি বা সমাধানের কথা বলি, তাহলে বলবো যে আমাদের যে ওয়েজেস ফর রিডিউসিং বা ব্যান করা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট কি কি করা যেতে পারে, সেই করার মধ্যে বলছে প্রপার সিলেকশন অফ এমপ্লয়িজ এন্ড সুপারভিশন। কর্মী এবং যারা তত্ত্বাবধায়ক থাকবেন এদের কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। তাদেরকে কি করতে হবে, হায়ার ওয়েজেস, দেখো তাদেরকে কিন্তু কি করতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ডান দিকে তাকাও, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এরপর বলা হচ্ছে হায়ার ওয়েজেস এন্ড স্যালারি স্ট্রাকচার, তাদের যে মজুরি বা বেতন কাঠামো, সে বেতন কাঠামোটা কিন্তু উচ্চ হতে হবে এবং একটা সুইটেবল হতে হবে। এরপরে ইন্ট্রোডাকশন অফ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, অবশ্যই সেখানে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার অস্তিত্ব থাকতে হবে। অর্থাৎ অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে কর্মীরা কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে। তো এখানে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা থাকতে হবে। এরপরে ফেভারেবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকতে হবে, যে কার্য পরিবেশ থাকবে, সেই কার্য পরিবেশটি কিন্তু হতে হবে অনেক বেশি কনজিনিয়াল, অনেক বেশি পজিটিভ। সুতরাং এনভায়রনমেন্টের কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট রয়েছে। এরপরে দেখো যে আমাদের নিউজ এক্সচেঞ্জ সিস্টেম, ডান দিকে তাকাবো, নিউজ এক্সচেঞ্জ সিস্টেম, সংবাদ বিনিময় যে ব্যবস্থা সেটি, অর্থাৎ শিল্প বিরোধ হ্রাসের ক্ষেত্রে একটা উত্তম পন্থা হচ্ছে সংবাদ বিনিময়। অর্থাৎ একতরফা সংবাদ বিনিময় করলে হবে না, এখানে এটা কেবল ব্যবস্থাপনার উপরে যে থাকবে তা নয়, ব্যবস্থাপনা এবং এটা তথ্যগুলো কিন্তু শেয়ারিং এর ব্যবস্থা থাকতে হবে ফ্রম ম্যানেজমেন্ট টু এমপ্লয়িজ। এবং এভাবে আমরা বলতে পারি ইনসেন্টিভ যে সিস্টেম থাকতে হবে, প্রণোদনামূলক যে মজুরি সেটির ব্যবস্থা থাকতে হবে এবং প্রপার স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক কিন্তু এই গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো রয়েছে বা যে উপযুক্ত পদক্ষেপ, সেই উপযুক্ত পদক্ষেপগুলো কিন্তু গ্রহণ করার একটা বিষয় রয়েছে। এরপরে আমরা বলছি যে তোমার যে রিডিউসিং ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ, অর্থাৎ এই যে যারা আমাদের কর্মী এবং যারা আমাদের ম্যানেজমেন্ট, এই দুটা পক্ষের মধ্যে কিন্তু যে পার্থক্যটা কিন্তু কমাতে হবে, অর্থাৎ এদের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু কমাতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে যেন পরস্পরকে বন্ধু ভেবে সামনে এগিয়ে যেতে পারে, সেদিকটাতে নজর দিতে হবে। তাহলে কিন্তু এই শিল্প বিরোধ, সেই শিল্প বিরোধটা কিন্তু আমাদের কমে আসবে এবং ফলশ্রুতিতে আমাদের এই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এবারে চলে আসি আমাদের পরের প্রশ্নে, পরের এতে যে র্যাপিড ডিসপিউট সেটেলমেন্ট। এখানে বলা হচ্ছে যে দ্রুত বিরোধ নিষ্পত্তি করার প্রশ্ন চলে আসে এখানে। বিরোধ হলেই দ্রুততার সাথে সব উৎস থেকে তথ্য সংগ্রহ করে অনেক দ্রুততার সাথে কিন্তু এই ডিসপিউট গুলো কিন্তু সমাধানের ব্যবস্থা করতে হবে, কেননা সমস্যা যতদিন থাকবে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সুতরাং সমস্যা যদি রাইজ হয় তাহলে সেগুলো কিন্তু সব দিক বিবেচনা করে প্রপার ট্রিটমেন্ট করতে হবে সেগুলোর, তাহলে কিন্তু এই শিল্প বিরোধটি অনেকাংশে কমে যাবে। এবারে দেখো শিল্প পরামর্শের পরের কথা, যে অ্যাপ্রুভাল
অফ ট্রেড ইউনিয়ন, অবশ্যই শ্রমিক সংঘের অনুমোদন থাকতে হবে। অর্থাৎ এখানে যে যে কাজটি করা হোক না কেন সেই কাজটি কিন্তু অবশ্যই শ্রমিক সংঘের অনুমোদন নিতে হবে, কেননা শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু শ্রমিক সংঘ কাজ করে থাকে। সুতরাং শ্রমিক সংঘকে এড়িয়ে কোনো কাজ করাটা অবশ্যই ঠিক হবে। এবারে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল, অর্থাৎ আমাদের যে শিল্পীয় পরামর্শ, সেই শিল্পীয় পরামর্শের মাধ্যমে কিন্তু শ্রমিকদের হতাশার যে ভার সেটি দূর করতে হবে। তবে যেটাই বলি না কেন, আসলে ইন্ডাস্ট্রিয়াল যে কাউন্সিলিং সেটি কিন্তু করা হয়ে থাকে না, কিন্তু তারপরেও যদি আমাদের প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি বড় বড় শিল্প প্রতিষ্ঠানে যদি একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ করা থাকে এবং প্রত্যেকটা কর্মীকে যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের একটু মেন্টালিটি চেক আপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই শিল্প বিরোধটি অনেকাংশে লাঘব করা যাবে বলে আমরা মনে করি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে মিনিমাম রিলেশন উইথ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ যতটুকু সম্পর্ক না রাখলেই নয়, ঠিক ততটুকু সম্পর্ক রাখতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলের সাথে যত কম সম্পর্ক রাখা যায় ততই একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য মঙ্গল। এবং সেদিকটা চিন্তা করতে গেলে অর্থাৎ আমরা বুঝতে পারি যে যখন রাজনৈতিক দলের তোমার হচ্ছে যে ছায়াপথে বা ছায়ার মধ্যে শত্রু ছায়া যখন অনেক এমপ্লয়ি চলে যাবে, তখন কিন্তু সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টের সঙ্গে এমপ্লয়ি কিন্তু গ্যাপ তৈরি হবে এবং সম্পর্কে খারাপ সম্পর্ক তৈরি হবে। সুতরাং এটিও কিন্তু একটা বিবেচনার বিষয়বস্তু, যেটি সম্পর্কের যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, সেই ডিসপিউটটা কিন্তু রিডিউস করতে সাহায্য করবে, অর্থাৎ রাজনৈতিক হস্তক্ষেপ কিন্তু রাখা যাবে। এবারে তো এগুলো ছিল আমাদের মোটামুটি এই যে শিল্প বিরোধ আমরা নিরসনের জন্য কি করতে পারি সেই জিনিসগুলো। এবারে আমরা চলে যাচ্ছি যে মেথডস অফ সেটেলমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে আমাদের মেথডগুলো কি, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের যে মেথড, সেই মেথডগুলো কি কি আমরা সেই জিনিসগুলো একটু দেখবো, যে কিভাবে আমরা এই জিনিসগুলো সমাধান করে থাকি সেই জিনিসগুলো। আমরা শুরুতে যে দেখি, শুরুতে একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে কালেকটিভ বার্গেনিং অ্যান্ড এগ্রিমেন্ট। এখানে বলা হচ্ছে যৌথ দর কষাকষি এবং সম্মতি, এই একটা বিষয়। তো আসলে এই বিষয়টা কেমন, এই ব্যবস্থায় মালিক এবং ব্যবস্থাপনা আর হচ্ছে শ্রমিক, এই বলি না কেন, উভয় পক্ষের কতিপয় প্রতিনিধি একটা দর কষাকষির মাধ্যমে চলতি যে মানে বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তি সম্পাদন করবে, এবং এখানে দুই পক্ষ দর কষাকষির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাবে, এবং বিরোধ নিষ্পত্তির 29 দিন সময় এই ক্ষেত্রে পাবে তারা। এবং এটা কিন্তু আমাদের যে আইআরও, অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম যে ইন্ডাস্ট্রিয়াল যে রিলেশনস অর্ডিন্যান্স, এটার 1969 এর ধারা 26-1 সেখানে কিন্তু বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে পক্ষ উক্ত লিখিত মতামত প্রাপ্ত হবেন, সে পক্ষ তা প্রাপ্তির 10 দিনের মধ্যে প্রতিপক্ষের প্রতিনিধিদের মতামত নিয়ে তাদের সাথে যৌথ দর কষাকষির মাধ্যমে নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য বৈঠকের ব্যবস্থা করবে। যাই হোক, এরকম তারপরে এভাবে তারা এই প্রক্রিয়াতে এটা করবেন, এবং উভয় পক্ষ নিষ্পত্তিতে পৌঁছাতে পারলে লিখিতভাবে তৈরি একটা নিষ্পত্তি স্মারকে তাদের স্বাক্ষর প্রদান করবে, এবং এর কপি মালিক কর্তৃক শ্রম পরিচালক এবং সচিব, শ্রম এবং জনশক্তি মন্ত্রণালয় এর বরাবরে প্রেরণ করতে হবে। এবং আরেকটি বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটি হচ্ছে যে যৌথ দর কষাকষির মাধ্যমে যে নিষ্পত্তি হলো, এই নিষ্পত্তিতে ব্যর্থ যদি হয়, তাহলে সিবিএ অর্থাৎ কালেকটিভ যে বার্গেনিং এজেন্ট বা মালিক পক্ষ পরিস্থিতি অনুযায়ী এক পক্ষ অপর পক্ষের উপরে এই ধর্মঘটের বা তালাবদ্ধের জন্য 21 দিনের একটা নোটিশ প্রদান করতে পারে, এবং উক্ত নোটিশের একটা কপি একই সাথে এই কনসিলিয়েটরদের নিকট প্রদান করে। এখন আমরা যাব পদ্ধতিগত দ্বিতীয় ধাপে, সেটি হচ্ছে কনসিলিয়েশন। কনসিলিয়েশনের ক্ষেত্রে কি, এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট যে পক্ষদ্বয় এরা আসলে নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসায় পৌঁছাতে ব্যর্থ হবে, এবং ব্যর্থ হলে এক পক্ষ লিখিতভাবে কিন্তু তোমার হচ্ছে যে যারা কনসিলিয়েটর থাকবে তাদেরকে মধ্যস্থ করার জন্য অনুরোধ করবে, এবং এটি ওই আমাদের যে আইআরও 1969 এটার ধারা নম্বর 27-এর ক। তবে তার দ্বিপাক্ষিক আলোচনার ব্যর্থ হওয়ার 14 দিনের মধ্যে হতে হবে, এবং অনুরোধ পাওয়ার পরে
যারা কনসিলিয়েটর থাকবেন তাদের যথাশীঘ্র সম্ভব বিরোধকারী যারা থাকবে এই বিরোধকারী পক্ষদ্বয়ের সাথে সভায় কিন্তু মিলিত হবেন এবং পক্ষদ্বয় স্বয়ং উক্ত সভায় উপস্থিত হবেন এই প্রতিনিধি প্রেরণের মাধ্যমে মীমাংসায় পৌঁছতে ওনারা সাহায্য করবেন। এবং কনসিলিয়েশনের জন্য যে মানে আইন অনুযায়ী 10 দিন সময় হবে। হ্যাঁ, তবে উভয় পক্ষের সম্মতিক্রমে এ সময় 30 দিন পর্যন্ত কিন্তু আবার বর্ধিত করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে বিরোধ যদি নিষ্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে তোমার যে কনসিলিয়েটরের তৎসংক্রান্ত একটা যে প্রতিবেদন, সে প্রতিবেদন সহ নিষ্পত্তি স্মারকের এক কপি সরকারের নিকট কিন্তু প্রেরণ করতে হবে। এটা আছে আমাদের 1969-এর যে আইআরও, সেই আইআরওর 30-4 ধারা। এবং আমরা আরেকটু জিনিস উল্লেখ করা যেতে পারে যে অনুরোধ প্রাপ্তির 30 দিনের মধ্যে এই নিষ্পত্তির যে কার্য সম্পূর্ণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কনসিলিয়েটরের সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লিখিত সম্মতিক্রমে সময় বাড়াতে হবে। যদি 30 দিনের মধ্যেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরো সময় বৃদ্ধি করা যেতে পারে। এবং আমরা এই যে তারপরের যে পদক্ষেপ সেটি হচ্ছে দেখো যে আরবিট্রেশন। আমরা ওদিকে একটু সংক্ষিপ্ত করলাম, আমাদের হাতে সময় কম, সেই সময় কম স্বল্পতার কারণে আমরা কন্টিনিউ যাচ্ছি না। তোমাদের কাছে অবশ্যই বই রয়েছে, তোমরা একটু দেখে নেবা। তারপরে দেখো আরবিট্রেশনের কথা বলছি আমি। আরবিট্রেশনের ক্ষেত্রে সেখানেও কিন্তু একই ধরনের বিষয়াবলী চলে এসছে, অর্থাৎ এখানে সালিসির কথা বলা হচ্ছে। এবং এখানে বিষয়টা এরকম যে কোনো একটা তৃতীয় পক্ষের হস্তান্তরের দ্বারা যখন বিরাজমান মালিক এবং মজুরিদের বা মজুরদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে, তখন সেটাকে আমরা বলি আরবিট্রেশন কিংবা সেটাকে বলি সালিসি। তো 1980 সালের যে আইআরও, সেখানে আসলে এই যে তোমার হচ্ছে আরবিট্রেশনের বিধান, এটা কিন্তু পরবর্তী স্থগিত করা হয়েছিল। এবং বর্তমানে কিন্তু এই কনসিলিয়েশন ব্যর্থ হলে সরাসরি সেটা শ্রম আদালতে যাওয়ার বিধান রাখে যদি ব্যর্থ হয় তাহলে। এবং আমাদের আরেকটি বিষয় দেখো, যেটা আমরা বলি যে অ্যাডজুডিকেশন, সেই অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে আমরা মালিক শ্রমিক এবং শ্রমিক, বাংলাদেশের প্রেক্ষাপট আর কি, এটা মালিকের এবং মালিকের শ্রমিকের বা শ্রমিক শ্রমিকের মধ্যকার যে বিরোধ সেটা নিরসন করবে সরকার কিন্তু তোমার হচ্ছে যে অ্যাডজুডিকেশন ব্যবস্থা অনুসরণ করে থাকেন। বর্তমানে শিল্প বিরোধ নিষ্পত্তিতে যে অ্যাডজুডিকেশন ব্যবস্থা সমূহ রয়েছে সেগুলো হচ্ছে এরকম: অ্যাডজুডিকেশন বাই লেবার কোর্ট, অ্যাডজুডিকেশন বাই লেবার অ্যাপিলেট অ্যান্ড অ্যাডজুডিকেশন বাই হাইকোর্ট। এখানে 3টি ঘটনা ঘটবে। এক হচ্ছে অ্যাডজুডিকেশন বাই লেবার কোর্ট, একটা হচ্ছে অ্যাডজুডিকেশন বাই লেবার অ্যাপিলেট এবং অ্যাডজুডিকেশন বাই হাইকোর্ট। তাহলে এখানকার বিষয় দেখো, যেটা প্রথমে যেটা শুরু সেটা হচ্ছে এরকম যে এটা যে কাউন্সিলেটর থাকবেন, এটা থেকে ব্যর্থতার মানে সনদ প্রাপ্তির 30 দিনের মধ্যে, কাউন্সিলেটর থেকে যখন হলো না তখন 30 দিনের মধ্যে যে কোনো পক্ষ এই বিরোধ নিষ্পত্তির জন্য শ্রম আদালতে আবেদন করতে পারে। এবং 30 দিনের মধ্যে এই শ্রম আদালতে আবেদন পেশ করা যদি না হয় তাহলে শিল্প বিরোধের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না এবং এটা ধরে নেওয়া হবে। আরেকটি কথা বলা হচ্ছে যে আইন অনুযায়ী এক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির জন্য কিন্তু 60 দিনের সময় পাওয়া যাবে। অবশ্য 60 দিনের পরেও রায় যদি প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিও কিন্তু ওই রায়টাও কিন্তু অবৈধ বলে গণ্য হবে না, মানে সেটি 60 দিনের পরেও কিন্তু করা যেতে পারে। আর যেটা আমি একটু বললাম যে অ্যাডজুডিকেশন বাই লেবার অ্যাপিলেট, তুমি যদি অ্যাপিলেটের দিকে যাও তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে শ্রম আদালতে দায়েরকৃত যে মামলা, তবে অভিযোগ মামলা যদি হয় এবং আইনগত যদি অধিকার মামলায় মানে রায় ব্যতীত যে কোনো পক্ষ শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল মামলা দায়ের করতে পারে। তবে আপিল মামলা কিন্তু শ্রম আদালতের যে রায়, এই রায় প্রদানের মানে 30 দিনের মধ্যে করতে হবে। অর্থাৎ শ্রম আদালতের যে রায়টা হয়ে গেল সেটা আবার কি চলে গেল কোথায়, লেবার অ্যাপিলেট, এবং সেখানে 30 দিনের মধ্যে করতে হবে। এক্ষেত্রে আইন অনুসারে দায়েরকৃত যে আপিল মামলার যে রায়, সেই রায় প্রদানের জন্য 60 দিন সময় পাওয়া যায়। এবং উল্লেখ্য যে শ্রমের যে আরেকটি বিষয়, যে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে প্রদত্ত যে রায়, সেই রায়টা অবশ্যই চূড়ান্ত এবং রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো আদালত আর মামলা করার কোনো সুযোগ থাকে না। আর সব শেষের যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশন বাই হাইকোর্ট। আমরা হাইকোর্টের কথা যেটা বলছিলাম সেটি এরকম যে যদি কোনো পক্ষ অভিযোগ সংক্রান্ত মামলা এবং আইনগত অধিকার সংক্রান্ত মামলায়
শ্রম আদালতের প্রদত্ত রায়ে সন্তুষ্ট না থাকে, শ্রম আদালত একটা রায় দিল, সেটিকে সংশ্লিষ্ট রায়, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু বাংলাদেশ সংবিধানের 102 আর্টিকেল অনুযায়ী সে কি করতে পারে, শ্রম আদালতের রায় পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিট মামলা করতে পারে। তবে এক্ষেত্রে মামলা নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সীমা আইন অনুযায়ী নির্ধারিত নেই, অর্থাৎ এটি হাইকোর্ট নির্ধারণ করবে যে সেটা সে কি করবে। তো যাই হোক, এ ছিল আমাদের যেটা আমরা বললাম যে শিল্প বিরোধ নিষ্পত্তি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটির যে একটা ধাপ, সেটি আমরা দেখতে পেলাম এই কয়েকটি ধাপে কিন্তু অনুসরণ করতে হয়। নেক্সট আমরা যে জিনিসটিতে যাব সেটি হলো যে প্রিভেনশন। আমরা বলছি যে প্রিভেনশন মেজার্স টু ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে আসলে কি কি কাজ করলে এই জিনিসগুলো ঠিক হবে সেই জিনিসগুলো। এবং আরেকটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে কোন কোন পন্থা অবলম্বন করা যেতে পারে করলে কি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস সেটি কমবে। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি আসলে কি কি করা যেতে পারে। যেমন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউডস টু ওয়ার্কার্স, আমরা যদি কর্মীদের প্রতি যদি সঠিক মনোভাব ব্যক্ত করি তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিয়াল যে ডিসপিউট সেটি কিন্তু কমে না। নাম্বার 2 তে ডিক্রিজ ইন পলিটিক্যাল আনস্টেবিলিটি, অর্থাৎ আমাদের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেই অস্থিতিশীলতা বা অস্থিরতা, এই অস্থিরতা যদি হ্রাস করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্প বিরোধ অনেকাংশেই কমে যাবে। এরপরে ডিটারমাইনিং প্রপার ওয়েজেস স্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে মজুরি কাঠামো রয়েছে সেটি যদি আমাদের সুইটেবল হয়, সেটি যদি মানে কনজেনিয়াল হয় এই তোমার কর্মীদের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে এই বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটি কিন্তু কমে যাবে। আবার আমরা দেখতে পাই যে কার্য পরিবেশের যে উন্নয়ন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়ার্কিং যে কন্ডিশন সেটি ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ বাংলাদেশের শিল্প কারখানার যে মান, যন্ত্রাংশের যে মান সেটি যদি আমরা ডেভেলপ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্প বিপ্লব কমে যাওয়ার আশঙ্কা থাকবে। এরপরে ইমপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ এই যে শিল্প সম্পর্কের উন্নয়ন করা। এরপরে ইনক্রিজ ইন সেলফ কনসাসনেস, অর্থাৎ আত্মসচেতনতা বৃদ্ধি। যদি আমরা আত্মসচেতনতা বৃদ্ধি করতে পারি, অর্থাৎ শ্রমিক কর্মীদের মধ্যে যদি আত্মসচেতনতা বোধ সৃষ্টি করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্প বিপ্লব অনেকাংশে হ্রাস করা সম্ভব। এরপরে আমরা বলছি যে লেবার পলিসি, অর্থাৎ যে শ্রমনীতিটা হবে সেই শ্রমনীতি কিন্তু যদি শ্রমিকদের স্বার্থের পরিপন্থী হয় তাহলে তো শ্রমিক অসন্তোষ লাগবে এবং শ্রমিক মানে শিল্প বিরোধ কিন্তু দেখা যাবে। অতএব যে শ্রমনীতিটা গ্রহণ করা হবে বা যেটা বাস্তবায়ন করা হবে সেটি যেন অবশ্যই কর্মীদের দিকে বিবেচনা করেই সেটি করা হবে। যাই হোক, সেটা হচ্ছে আমাদের লেবার পলিসির কথা গেল। সেক্ষেত্রে এবারে দেখো আমরা যাচ্ছি লেবার পলিসির পরে ইফিসিয়েন্ট ম্যানেজমেন্টের দিকে, অর্থাৎ যদি দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদন করা হয়। ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, এখানে বলা হচ্ছে পেশাজীবী যে ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে এবং ব্যবস্থাপনা কর্মকর্তাগণকে শুধুমাত্র যে উৎপাদন কলাকৌশলে পারদর্শী হলেই চলবে না, তাদেরকে কিন্তু লোক ব্যবস্থাপনা এবং মানবীয় যে দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্কেও কিন্তু তাদেরকে পারদর্শী হতে হবে। অর্থাৎ আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টটি কিন্তু দক্ষ ম্যানেজমেন্ট হতে হবে। এবং সব শেষে আমরা দেখতে পাচ্ছি গিভিং অ্যাটেনশন টু কমপ্লেইন, অর্থাৎ যদি কোনো সময়ে কোনো একটা অভিযোগ করা হয় তাহলে এই অভিযোগের প্রতি কিন্তু সুদৃষ্টি প্রদান করতে হবে। অর্থাৎ শ্রমিক কর্মীরা অনেক সময় বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে আসবে, বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসবে, সেটা ঠিক আছে, কিন্তু যে ব্যবস্থাপকের উচিত হবে সেই অভিযোগের প্রতি সদাই সুদৃষ্টি প্রদান করা এবং সেটি অভিযোগের সুষ্ঠু প্রতিকার করা। যাই হোক, এবারে আমরা দেখছি রিমুভিং নেপোটিজম, অর্থাৎ স্বজনপ্রীতি তোমাকে অবশ্যই দূর করতে হবে। এখানে এরকম যে কর্মী নিয়োগ বলি বা পদোন্নতি বলি বা বদলি বলি, যেটাই বলি না কেন, সেখানে স্বজনপ্রীতি যদি দেখা যায় তাহলে কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায় এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অনেক দক্ষ কর্মীরা কিন্তু তাদের পদোন্নতি থেকে বঞ্চিত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে যদি এই শিল্প বিরোধকে কিন্তু উৎসাহিত করা হয়, যদি এই নেপোটিজম কিংবা কারাপশন আনা হয়, তাহলে অবশ্যই এই নেপোটিজম এবং কারাপশন থেকে আমাদেরকে বা একটা প্রতিষ্ঠান যদি দূরে থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের শিল্প বিরোধ অনেকাংশে কমানো সম্ভব হবে। আমরা শিল্প বিরোধের এই প্রতিকার বা শিল্প বিরোধের যে প্রতিকারের যে উপায়, সেই উপায়গুলো নিয়ে কথা বললাম। আমরা প্রিয় শিক্ষার্থী, এবারে আরেকটি জিনিসের মধ্যে যাব, সেটি হচ্ছে প্রেজেন্ট পজিশন অফ লেবার ডিসপিউটস ইন বাংলাদেশ। আমরা এখানে দেখতে পাই যে বাংলাদেশে আসলে কোন কোন জিনিসগুলো নিয়ে বিষয়গুলো এখন ধরা যায়, বর্তমানে বাংলাদেশের শিল্প বিরোধের অবস্থাগুলো কেমন। আসলে বাংলাদেশ অবশ্যই শিল্পের উন্নয়নগামী একটা দেশ, আমরা বলতেই পারি, এবং আমরা যদি বলি তাহলে বলবো যে পোশাক রপ্তানিতে এখন বাংলাদেশের অবস্থান মেবি অষ্টম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশের শিল্প কারখানা যেগুলো রয়েছে এবং নানা ধরনের শিল্প বিরোধ অনেক সময় মানে দেখা যায়, এবং সেগুলো কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সে যেটাই ঘটুক না কেন, বাংলাদেশে এখন যে যে জিনিসগুলো দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মঘট এবং লিগ্যাল স্ট্রাইক, যেটাকে আমরা বলি যে বৈধ ধর্মঘট, সেগুলা। তো আসলে ধর্মঘট কি জিনিস আমরা তো জানি যে কোনো শিল্প কারখানায় যদি বহু সংখ্যক শ্রমিক কর্মী একই সঙ্গে কার্য থেকে নিবৃত্ত থাকে, তাহলে সে অবস্থাকে আমরা বলি ধর্ম। আর বৈধ ধর্মঘট এটা হচ্ছে যে এটাও এক ধরনের ধর্মঘট, অবশ্যই লিগ্যাল স্ট্রাইক যেটাকে আমরা বলি। তবে এই ব্যবস্থা অনুযায়ী শ্রমিক কর্মীগণ কার্যক্ষেত্রে গমন করবে কিন্তু কোনো কার্য সমাধান করবে, এটাকে বলা হয় লিগ্যাল স্ট্রাইক। তারা গেছে কিন্তু কাজ করবে। আরেকটা হচ্ছে কি স্লো প্রোডাকশন, আমরা যেটা বলি ধীরে চলার যে নীতি, সেটি তারা অবস্থান করবে কিন্তু তারা কর্মস্থলে উপস্থিত থাকবে, কিন্তু উৎপাদনের যে কার্য সম্পাদন তারা অল্প করবে, ফলশ্রুতিতে কিন্তু উৎপাদনের পরিমাণটা কিন্তু হ্রাস পাবে, এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে উৎপাদন পরিমাণ হ্রাস করার এই যে নীতি, সেটাকে বলা হচ্ছে ধীরে চলা বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি খেয়াল করি, আমরা দেখবো যে এটা কিন্তু সত্যগ্রহ বলা হচ্ছে, অর্থাৎ এটা এক ধরনের ধর্মঘট। এই ব্যবস্থায় ধর্মঘট করা শ্রমিকদের মধ্য থেকে কিছু সংখ্যককে কিন্তু প্রহরী রূপে নিযুক্ত করা হয়, হ্যাঁ, এবং তারা অন্যান্য শ্রমিকদেরকে কাজে যোগদান করতে বিরত করে এবং বাধা দেয়, এবং এটা কি একটা তাদের দাবি দাবা আদায়ের জন্য কিন্তু এটা একটা সংঘবদ্ধ হওয়ার কিন্তু চেষ্টা করে। এবং তারা যে ধর্মঘট করছে এটা প্রসার করাটাই কিন্তু এদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, এবং এটা প্রচার করার জন্য কিন্তু এরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। যাই হোক, এটি ছিল আমাদের সত্যগ্রহের কথা। আর ইনক্লোজড এর কথা আমরা এখানে বলছি যে ঘেরাও কর্মসূচি বলা হচ্ছে, এটা বর্তমানে দেখা যাচ্ছে অতি সম্প্রতি দাবাইদার লক্ষ্যে কিন্তু এই জিনিসটি বেশ ভালোভাবেই চলে এসছে, এবং এখানে যে ব্যবস্থাপনা থাকবে সেই ব্যবস্থাপনা পক্ষকে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ঘেরাও করে বিভিন্ন ধরনের দাবি দাবা আদায়ের জন্য কিন্তু চেষ্টা করা। তো সেক্ষেত্রে এই প্রথা অনুযায়ী কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত একটা কর্তৃপক্ষকে অফিস গৃহে আটকে রাখা হয়, এবং বের হওয়ার পথসমূহে যে ধর্মঘটি যে যারা অংশগ্রহণ করবে বা যারা শ্রমিকগণ থাকবে তারা কিন্তু সেক্ষেত্রে অংশগ্রহণ করবে। আর লগ আউট তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, লগ আউট স্ট্রাইক, লগ আউট সেক্ষেত্রে এটাও কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের ঘোষণা করে থাকে, এবং শ্রমিকদের যে বিরোধ সেই বিরোধকে কেন্দ্র করে মালিক কারখানা কিন্তু বন্ধ করে দেয়। এবার মালিক নিজেই এটিকে বন্ধ করে দেয়, এবং শ্রমিকদের সঙ্গে যে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালাবদ্ধ কিন্তু চলতে থাকে। তালাবদ্ধ চলাকালীন সময় শ্রমিকরা কাজে উপস্থিত হতে চাইলেও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রধান গেটে কিন্তু বা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে শ্রমিকরা কিন্তু কারখানায় স্থাপন বা অবস্থান করতে পারে না। ফলশ্রুতিতে এই যে আমাদের এটাকে কিন্তু এই পরিস্থিতিটাকে কিন্তু আমরা বলছি তালাবদ্ধ। তাহলে আমরা দেখতে পেলাম যে বর্তমানের যে অবস্থা বাংলাদেশে, সেই বাংলাদেশের শিল্প বিরোধের অবস্থায় আমরা এই কয়েকটি জিনিস কিন্তু দেখা যায়: স্ট্রাইক, লিগ্যাল স্ট্রাইক, স্লো প্রোডাকশন, সত্যাগ্রহ, এবং আমরা যেটা বলি ইনক্লোজড বা ঘেরাও,
এবং সবশেষে যেটা আমি আলোচনা করলাম সেটি হলো লক আউট। তো একটি হচ্ছে স্ট্রাইক, একটি হচ্ছে লগ আউট। আমরা কিন্তু এই স্ট্রাইক এবং লগ আউটের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটি কিন্তু আগে দেখানোর তোমাদের চেষ্টা করেছি আমি। তো যাই হোক, আজকের এই ক্লাসটি যারা উপভোগ করলে তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমার সবাই ভালো থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা।